তাসফির দিকে পানি এগিয়ে দেয়। তাসফির নিঃশব্দে পানিটুকু শেষ করে গ্লাসটার সামনে টি টেবিলে রাখলো। তোমাদের ভার্সিটিতে থাকা কোনো ভালো মেয়ের সন্ধান দিতে পারবে নিরু? আশা আমায় বলল তার পান্ডার জন্য নাকি একটা ঘরোয়া মেয়ে খুঁজছে। সাদাফ। ইয়েস। নিস্তব্ধতা হতভম্ব দৃষ্টিতে মায়ের পানে চেয়ে। আমায় খুঁজতে বলছো? অবশ্যই, সেটাই বললাম নাকি। কিন্তু ভার্সিটির মেয়েরা তো ঘরোয়া হয় না মা। তাসফির চমৎকারভাবে মুচকি হেসে মেয়ের পানে চাইল। সেটা আমরা বিচার করে নেব। তুমি শুধু মেয়ে খুঁজে দিও মামুনি, কেমন? তোমার বিয়ের এক্সট্রা দাওয়াত দেওয়া হবে কনফার্ম। সময়টা বিকেল নাগাদ, গধূলি বিকেল, লালাভো আলোয় মোড়া। শীতল উষ্ণতা চারদিকে। মাহরিশা প্র্যাকটিক্যাল ক্লাস শেষে বাড়ি ফেরার তাগিদে গেট বেরোয়। অন্যমনস্ক থাকায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিতের গাড়িখানা লক্ষ্য করে না। গাড়ি ওভারটেক করার পর্যায়ে তাকে থেমে যেতে হয় হুট করে। ভেতর থেকে ফ্রন্ট সিটের পাল্লাটা মেলে দেয়। হকচকিয়ে দুপা পিছিয়ে যায় মাহরিশা। এতক্ষণে আদ্রিতের গাড়ির সঙ্গে আদ্রিতকে দেখে সে শুষ্ক ঢোক গেলে। বাবা মাকে না জানিয়ে বিয়ে করে তাদেরকে নিয়ে বোনা তাদের কিছু স্বপ্নকে ভঙ্গুর করেছে সে। কি মুখ নিয়ে বিয়েটা সামনে আনবে সকলের সে। এই তো সেদিনও বাসন্তী মা তাকে একটা ছেলের ছবি দেখালো উৎফুল্লতার সহিত। তার চোখে মুখে যেই খুশির ঝিলিক দেখতে পেয়েছিল মাহারিসা, তাকে কি করে পায়ে ঠেলে দেয়। কি করে সত্যতা প্রকাশ করবে সে, কেমন করে, কোন মুখে। তাই তো সেই দুঃখে কদিন যাবৎ ইগনোর করে যাচ্ছে মাহারিসা আদ্রিতকে। কিন্তু বোকা মাহরিসা নিজেও জানে হালাল স্বামীকে এত সহজে ইগনোর করে সব মুছে ফেলা যাবে না। তার উপর স্বামী যদি হয় আদ্রিতের মতন শক্ত সামর্থ্য, তেজি, বলিষ্ঠ, এক নম্বরের ঘাটদেরা অসভ্য ডাক্তার, তাহলে তো কথাই নেই। তবুও ওই যে অবুঝ মনে একটুখানি সান্ত্বনা। উত্তপ্ত অনলের জননে সে নিজেও তো জ্বলছে ক্রমাগত। এমন তো নয় সে সুখ পাচ্ছে নিজ অর্ধাঙ্গকে ইগনোর করে। উঠে আয়। গমগমে স্বরে আদ্রিত আদেশ ছুড়ে নিজ বউয়ের উদ্দেশ্যে। তো কেন আদ্রিত ভাই, আমি বাসায় যাব তো। তোর বাপ এই মুহূর্তে হসপিটালে বসে বসে মেয়ে মানুষের দাঁত ওয়াশ করছে। রাতে যাবে বাসন্তী মায়ের কাছে। তোকে ওখানে কোনো দরকার নেই, তোর দরকার আমার কাছে। সো তোর কোথায় থাকা উচিত? যেখানে দরকার। কোথায় দরকার? আর আদু ভাইয়ের কাছে। আদ্রিত বাঁকা হাসে। হুম, মিস্টেক। তোর দরকার জামাইকে, দরকার জামাইয়ের সমস্ত আদর সোহাগ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা। মারিসা শুষ্ক ঢোক গিলে। একদিনের আদর সোহাগে তার খাট হয়েছে, পুনরায় কি করে সইবে সে, কি করে? উঠ। মারিসা মাথা নাড়ায়। যাব না আদু ভাইয়া, বাসায় যাব। আদ্রিত সে কথা শুনতে নারাজ। হাত বাড়িয়ে চট করে মাহরিসার এক হাত চেপে ধরে গাড়িতে বসিয়ে দেয়। মাহরিসা আটকে ওঠে, সাই সাই করে ছুটে চলে আদ্রিতের গাড়ি নিয়ে। মাহরিসা সিটের সঙ্গে একদম চুপসে বসে, হু হা করার সাহস পাচ্ছে না মোটেও সে। এতদিন লোকটাকে ইগনোর করেছে, এত সহজে কি লোকটা তাকে ছেড়ে দেবে? নিশ্চয়ই না। এ পথ তার অচেনা। কোথায় যাচ্ছে ঘাড়দারা লোকটা কে জানে। আকাশ চিরে সন্ধ্যা নামবে নামবে ভাব। আদ্রিত গাড়ি থামায় নদীর তীরে। নদীর নামটা কি মাহরিসা জানে না। সন্ধ্যা নামায় আশেপাশে মানুষের আনাগোনা নেই একদমই। শূন্য তীরে নেমে দাঁড়ায় দুজন কপত কপতি। পাড়ে জন্মেছে দুর্ভা ঘাসের আস্তরণ, সবুজের সমাহার সেথায়। আদ্রিত নেমে নিজ ডান হাত এগিয়ে দেয় প্রিয়তমার দিকে। আয়। মাহরিসা অবাক নয়নে চেয়ে কাঁপা কাঁপা হাতে সে নিজের হাত রাখল আদ্রিতের হাতের পাতায়। শীতল হাতের স্পর্শ পেতেই বুকের মাঝে সজোরে বাড়ি মেরে উঠল বোধ হয়। হয়তো সে এমন মৃগী রুগীর ন্যায় কেঁপে উঠবে কেন। শক্ত মুঠো করে ধরল আদ্রিত অর্ধাঙ্গিনী সেই নরম কোমল হাতখানা। আদ্রিতের মনে হলো এক মুঠো তুলো নিজ হাতে বন্দি করেছে বোধহয় সে। দুর্বাঘাসের আস্তরণের ভিড়ে মাটি খোঁজা বৃথা। কেউ সেই চেষ্টাটুকু করল না, বরং অর্ধাঙ্গিনীকে নিয়ে জাপটে বসে পড়ল আদ্রিত ঘাসের উপর। মাহরিসা দুরু দুরু বুকে টিপ টিপ করে আর চোখে যায় মানুষটার রাগী মুখশ্রীর পানে। সরাসরি তাকানোর সাহস হয় না, ভয়ে গলা শুকিয়ে তার কাট কাট। তীব্র অস্থিরতা অনুভব করছে মাহরিসা। কেন এখানে নিয়ে এলো আদ্রিত তাকে, কি উদ্দেশ্য?
সূর্যি মামা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে কোনো অতল গহ্বরে। নিজ কোমরে কামিজের ফাঁক গলিয়ে আদ্রিতের শীতল হাতের ছোঁয়া অনুভব করে মাহেরিসা চোখ বড় বড় করে তাকায়। কি করছো আদু ভাইয়া? আপাতত কিছু করছি না, জানতে চাইছি। মানে? আদ্রিত মাহেরিসার কাজল কালো চোখে চোখ রাখে। ইদানিং আমায় ইগনোর করছিস কেন? কি কারণে? তোর বাপের সম্পত্তির ভাগ বসাবো তোর থেকে? এত দ্রুত সম্পর্কের সমীকরণ ভুলে গেলি মেরিগোল্ড? আদ্রিতের কণ্ঠে রাগ, ক্ষোভ, অভিমান, হতাশার সংমিশ্রণ। মাহেরিসা বুঝতেই সক্ষম হলো সে ব্যাকুলতা। আদু ভাইয়া আমি তুই কি আমি আমি করছিস কেন বেয়াদব? থাপ্পড়ে গাল ফাটাবো তোর। ফাজলামো করো আমার সঙ্গে? বিয়ে করেছি? ইডিয়েট! তোমার ঘোড়ার ডিমের ইগনোর দেখার জন্য বিয়ে করেছি? বল, জবাব দে। ধমকের দরুন চক্ষু হতে টপ টপ করে পানি পড়ে মাহেরিসার গাল বেয়ে। আমি ইচ্ছে করে করিনি আদু ভাইয়া। বাবা মায়ের আমায় নিয়ে কত স্বপ্ন ছিল, আর আমি তুই কি হ্যাঁ? তোর বাবা মায়ের শুধু স্বপ্ন ছিল, আর আমার স্বপ্ন? আমার স্বপ্নকে যে তোরা ভেঙে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছিস সেই বেলা আমার কথা ভেবেছিস তুই কখনো? আপনার স্বপ্ন? মাহেরিসা চমকে তাকায়। আদ্রিত জবাব দেয় না, নিশ্চুপে চেয়ে রয় দীর্ঘক্ষণ রমণীর ডাগর ডাগর হরিণী আঁখিদয়ে। কথা ঘোরায় দ্রুত। তোর কি মনে হয় তোর বাপকে আমি ভয় পাই? চল এক্ষুনি চল, এসব লুকোচুরি খেলতে ভালো লাগছে না। চল আজই ওসমান ভিলায় নেবো তোকে। বিয়ে করেছি লুকোচুরি খেলতে নয়, হাডুডু খেলতে। তীব্র আক্রোশে আদ্রিত অর্ধাঙ্গিনীর হাত টানে। মাহেরিসা আতকে ওঠে। মনে হচ্ছে আদ্রিত আজ তাকে কিছুতেই ছাড়তে রাজি নয়। ভয়ে গলা মুখ শুকিয়ে তার এতটুকুন হয়। এক্ষুনি নয় আদ্রিত ভাই, প্লিজ। বাট হোয়াই? সমস্যা কি তোর? কিসের সমস্যা বল? তোর হাজবেন্ডকে মূর্খ মনে হয়? বেকার, নেশাখোর, কোনটা? মাহেরিসা মাথা নাড়ায়। এক্ষুনি বলতে চাই না। ইগনোর করছিস কেন? আমার সামনে ঠাস ঠাস করে দরজা লাগাস তুই? এত সাহস দিয়েছে তোকে কে? তুই বুঝিস না আমি কি চাই? বুঝিস না আমার চোখের ভাষা? সব মুখে বলতে হবে? তুই বুঝিস না ওসব আবেগের কথা আমার আসে না? আমাকে মানায় না ওসবে। বুঝিস না তুই মেরিগোল্ড? মাহেরিসা কেঁপে ওঠে। প্রত্যেকবার মেরিগোল্ড ডাকটায় অদ্ভুত শিহরণ জাগে মাহেরিসার হৃদয়ে। এত সুন্দর নাম যে নিজ অর্ধাঙ্গিনীকে দিতে পারে, এত গভীর অনুভূতি মিশ্রিত স্বরে যে ডাকতে পারে, সে কেন নিজ অনুভূতি শেয়ার করতে পারে না? কেন? জবাব দে, কেন ইগনোর করছিস? আমার সম্পদ আমাকে দেয়ার থেকে বঞ্চিত করতে পারিস না তুই? আমি দেইনি তোকে সেই অধিকার। গভীর চোখে তাকায় আদ্রিত। কোমরে থাকা আদ্রিতের হাতের বাঁধন শক্ত হয়। কেঁপে ওঠে মাহেরিসা। তার আদু ভাইয়ের চোখের ভাষা বুঝতে একদমই অসুবিধে হয় না তার। বাবা মায়ের অগোচরে শারীরিক সম্পর্ক করতে চাই না আদ্রিত ভাই। আদ্রিত ঠোঁট কামড়ে হাসে। এগিয়ে আসে অর্ধাঙ্গিনীর পানে। কানে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে শোধালো। হোয়াট ডু ইউ মিন বাই শারীরিক সম্পর্ক মেরিগোল্ড? মাহেরিসা থতমত খায়। কি জবাব দেবে সে এখন? অসভ্য ডাক্তার যে লাগামহীন পাগল ঘোড়া সেজেছে ইদানিং। এর হেতু কি হতে পারে? সে ইদানিং অন্য কোনো জাদুমন্ত্র। বল, তুই কি চাইছিস? তোর বাপের সামনে তোকে আমি চুমু খাই? মাহেরিসার মুখ হা হয়ে গেল চরম বিস্ময়ে। তার অনুভূতি লিখে প্রকাশ করা দেয় এতটা অসভ্য নেগেটিভ মাইন্ডের কি করে হতে পারে একটা মানুষ? ওকে ফাইন, আজ রাতেই চুমু খাবো তোর বাপ। বাকি কথাটুকু শেষ করতে দেয় না মাহেরিসা। দু হাত দিয়ে চেপে ধরে সে আদ্রিতের মুখ। মুখে বিড়বিড় করে। অসভ্য 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 ফেলটুস ডাক্তার বর। কাশ্মীর নীলাদ্রর থেকে একটুখানি দূরে দূরে থাকছে। এমন নয় সে তার নীল সমুদ্রকে ইগনোর করছে। এমনটা মোটেও নয়। মূল কথা সে লজ্জা পাচ্ছে। সেদিন হুট করে তার মাঝে লজ্জার উদয় ঘটেছে। তারা উঠতে শুরু করেছে ডানা মেলে। তারা আর থামাথামির নাম নিচ্ছে না। কি মুশকিল! এই বেয়াদব লজ্জাগুলোকে কি করবে সে এখন? নীলাদ্র সেই রাজকুমারের গল্পের পরবর্তীটুকু জানতে তীব্র ইচ্ছা থাকলেও রাজরাঙা হৃদয় তার কথা শুনে সাড়া দিচ্ছে না। তার কি দোষ? ক্যাম্পাসে বসেছিল তিন বান্ধবী। অদিতি নিষ্প্রাণ ভঙ্গিতে নওমির গায়ের সঙ্গে মাথা এলিয়ে বসে। নওমি মেয়েটাকে নিয়ে চিন্তিত। সময় কাটে খানিকক্ষণ। রোদ্রের প্রখরতা বাড়ে সমান তালে। জাওয়াত এগিয়ে আসে ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা নওমি, অদিতি আর কাশফির পানে।
নাওমি, তোমার কন্ট্যাক্ট নাম্বার বলো। নমি বিস্ময়ে চোখ বড় বড় করে চেয়ে জাওয়াদের নির্লিপ্ত বার্তায়। ইয়া খোদা, এই জাউরাটা এবারে তার বান্ধবীকে ছেড়ে তার নাম্বার কেন চাইছে? মতলব কি এই প্রফেসরের? লক্ষণ তো সুবিধা নয়। প্রথমে তার বান্ধবী, এরপর সিনিয়র আপু, এখন সোজা সে। আয় হায়! নমি চোরাচোখে চায় জাওয়াদের দিকে। জাওয়াদ তীক্ষ্ণ দৃষ্টিতে তার পানেই চেয়ে, তার পাশে অদিতি মুখ ভার করে দাঁড়িয়ে। জাওয়াদ এই পর্যায়ে ধমকে উঠল। কি সমস্যা নাওমি? প্রফেসরের কথা কানে যায় না? অভদ্রতা কেন করছো? নমি থতমত খায়। অগত্যা তাকে নম্বর দিতেই হয়। জাওয়াদ চলে যায়। 5 মিনিট পর তার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। মেসেজ ওপেন করে। প্রফেসর জাওয়াদের অনাকাঙ্ক্ষিত মেসেজের দিকে চোখ বড় বড় করে চেয়ে সে। এই জাউরা ব্যাটায় তো বহুত জাউরা, গাছেরও খায় তলারও কুড়াতে চায়। আশ্চর্য! ভার্সিটির সামনে এসে সুজন নিজ বাইক থামায়। এদিকটা দিয়ে যাচ্ছিল, ভাবলো একবারে মেয়েকে সঙ্গে নিয়েই যাক। গেটের সামনে বাইক থামাতেই তার বাইকের সামনে একটা সিগারেটের অবশিষ্ট অংশ ছিটকে এসে পড়ল। সুজন চোখ বড় বড় করে চাইল। পাশে তাকিয়ে দেখলো বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা অসভ্য। তার আশেপাশে আরো মেয়ে ছেলে। সুজন বিড়বিড় করে। আজকালকার ছেলে মেয়েগুলো এত অসভ্য অভদ্র হয়েছে। দেখ কি রকম মুখের ওপর সিগারেট ছুঁড়ে মারলো, আবার মেয়ে ছেলের সঙ্গে করে দাঁড়িয়ে দেখ। সুজনের ভেতরকার সত্তা হৈ হৈ করে উঠল। কেন রে হতবাকা পান্ডার বাপ, তোর মেয়ে ছেলে বন্ধু ছিল না বুঝি? তোরা আন্ডা দিসনি একসঙ্গে কলেজে? তুই বেশি বুঝিস না আত্মা। আরে আমাদের জেনারেশনে আর এখানকার জেনারেশন কি আর এক হলো নাকি? আমাদের সময়কার বন্ধুত্বের জোর কতখানি ছিল জানিস? আমরা বন্ধুরা এখনো আলাদা হইনি, আর এরা কেউ গাড়ির নিচে পড়লে ওকে হসপিটালে না নিয়ে ফেলেই চলে যায়। এই হচ্ছে এখানকার বন্ধুত্বের জোর। এমন বন্ধুর দরকারটা কি? হ্যাঁ, তুই তো সব জানিস, সব বুঝিস, তাই তো তোর ছেলে এখন তোর মতো ভালোবাসা ও অবুঝের ভান ধরে পড়ে থাকে। সবটা হয়েছে বাপের মতন। সুজন ভীষণ করে হুমকি ধমকি দিয়ে তার ভেতরকার সত্তাকে থামানোর চেষ্টায় সুজন বাইক থেকে নেমে এগিয়ে গেল দলটার দিকে। নীলাদ্রর দিকে আঙুল তুলে ধমকে বলে উঠল। এই ছেলে, এই চোখ নেই সাথে বড়দের সম্মান করতে পারো না? এভাবে মানুষজনদের গায়ে সিগারেট ফেলছো, অসভ্য ছেলে। নীলাদ্র চোখ তুলে এক পলক সুজনের দিকে চাইল। নিজ ঠোঁটের দিকে ছেলেটার দৃষ্টি দেখে সুজন থতমত খায়। এই বেয়াদব ছেলে, আমার ঠোঁটের দিকে চেয়ে কি দেখছো? নীলাদ্র সুজনের আরো কাছে এগিয়ে এসে শ্বাস নিল। সিগারেট দিনে একটু কমিয়ে খাবেন, বুঝলেন তো আঙ্কেল? আপনার ঠোঁটটা খুব বাজেভাবে পুড়ে গেছে, বুঝলেন? কালোটে স্পট পড়ে গেছে। আম্মাজান দেখলে কিন্তু ভীষণ রাগ করবে। সুজন হতবাক দৃষ্টিতে চেয়ে ধমকে ওঠে। এই ছেলে কিসের আম্মাজান? নীলাদ্র জবাব দেয় না। আর আম্মাজানের কাছে যাওয়ার আগে মুখে স্প্রে করে নেবেন, কেমন? সিগারেটের গন্ধ আসছে ভীষণ। শাট আপ, অসভ্য ছেলে। মা বাবা শিক্ষা দেয়নি তোমায়? বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না? দেয়নি তো? আপনি দিয়ে দিন না আঙ্কেল, প্লিজ। বাবা, মেয়ের ডাকে সুজন পিছু ঘুরে যায়। কাশ্মীর নীলাদ্রর সঙ্গে পাপাকে দেখে শুষ্ক ঢোক গিলে নীলাদ্র না জানার ভান ধরে। তোমার বাবা কাশি? এই ছেলে কিসের কাশি? হুফিং কাশি, সর্দি কাশি আঙ্কেল, তাই না কাশি? কাশ্মীর অবুজের ন্যায় মাথা নাড়ায়। শাট আপ, বেয়াদব ছেলে। আমার মেয়ের আশপাশ যেন তোমায় না দেখি, সাবধান। কাশ্মীর আতকে উঠে যায় তার নীল সমুদ্রের পানে। নীলাদ্র বাঁকা হাসে। সুজন নিজ বাইকে উঠে নিজ পেছনে বসতে ইশারা দেয় মেয়েকে। কাশ্মীর বাবার ভয়ে জড়সড় হয়ে পেছনে উঠে বসে। ভয়ে তার গলা শুকিয়ে কাট। নীল সমুদ্র তার বাবার সঙ্গে এত তর্ক করার দরকারটা কি ছিল? আশ্চর্য! তীক্ষ্ণ দৃষ্টিতে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে রয় নীলাদ্র কাশ্মীর যাওয়ার পানে। কাশ্মীরও আর চোখে পিছু ফিরে দেখতে চেষ্টা করে তার নীল সমুদ্রকে। নীলাদ্র পুনরায় সিগারেট ধরায়, ঠেসে ধরে নিজ মুখে। সুখ টান দেয় বিষাক্ত ধোঁয়া ছাড়ি গগনে। তিয়াশার একদমই ভালো লাগে না নীলাদ্রর আজকের বাড়াবাড়ি। এই কাশ্মীর মেয়েটাকে নিয়ে নীলাদ্র সবসময় একটু বেশি বোঝে। এর কারণ কি?
ভার্সিটি থেকে বাড়ি ফেরার শেষ ধাপে নমি করিডোর বেরোচ্ছিল। মিস নাটুয়া চশমিশ, দাঁড়াও। এই মেয়ে, দাঁড়াতে বলেছি তোমায়। পেছন থেকে নিবিড়ের পুরুষালী কণ্ঠে নমি থামার বদলে হাঁটার গতি বরং বাড়ায়। নাটুয়া চশমিশ, তোমাকে দাঁড়াতে বলেছি। নমি দাঁড়ায় না, মনে মনে নিবিড়ের উদ্দেশ্যে সে হাজারটা গালি ছোড়ে। দাঁড়াবো না মহিষের বাচ্চা, তাতে আপনার কি? আপনার কথার তোয়াক্কা করতেই নাওমির বয়ে গেছে। কচু খেতে গিয়ে গায়ে কচু লাগানো অসভ্য বাদর। নিবিড় রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে যায়, কারণ ততক্ষণে নমি গেট পেরিয়ে রিস্কায় চড়ে বসেছে। অভদ্র মেয়ে, কি ভেবেছে আমার থেকে পালিয়ে বাঁচবে? হুম, একদমই নয়। চশমিশ ভুলে বসেছে, সে থাকছে আমারই আস্তানায়। রাত বাড়ে, সেই সঙ্গে বাড়ে নিস্তব্ধতার মনের অস্থিরতা। ডায়াল করে সাদাফের নাম্বারে। সাদাফের ঘুমো ঘুমো কণ্ঠস্বর। এক্ষুনি ওসমান ভিলার সামনে আয়। এক্ষুনি মানে এক্ষুনি। খবরদার, মুখ না ধুয়ে তোর পিচাস মার্কা মুখশ্রী নিয়ে আমার সামনে আসবি না, অঘটন ঘটে যাবে। কি সমস্যা নিরু? আমি সাদাবকে কথা শেষ করতে দেয় না নিস্তব্ধতা। ফোন কেটে দেয়। আলগোছে চুল টেনে ধরে উঠে বসে সাদাব। সাদাব বের হতে গেলে বাধে বিপত্তি। আশা পানি নিতে এসেছিল ড্রয়িং রুমে। ছেলেকে চুপি চুপি বের হতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে। এত রাতে কোথায় যাচ্ছিস রে হতভাগা? সাদাব চমকে পিছু যায়। মা, আমি ঘরে যা, কোথাও যাওয়া হবে না তোর। মা, তুমি বুঝতে পারছো না, মানে আমার বন্ধু ওয়েট করছে। কোনো দরকার নেই এত রাতে যাওয়ার, সকালে যাবে। যেতে হবে মা, প্লিজ বোঝো। সাদাব এক প্রকার জোর করে আশাকে রেখে বেরিয়ে যায়। বাইক যখন ওসমান ভিলার সামনে থামে, দেখতে পায় নিরু ইতিমধ্যেই নেমে এসেছে। বিয়ের খুব বড্ড শখ হয়েছে তোর, তাই না রে সজনে ডাটার বাচ্চা? তা তো অবশ্যই, তোর মতো মানুষকে দেখে শেখা উচিত। তুই বিয়ে করছিস, আমি করতে দোষ কোথায় বল? হোয়াট ডু ইউ মিন বাই তোর মতো? তোর মতো মানে কি? হ্যাঁ, তোর মতো মানে কি? নিস্তব্ধতা সাদাবের কলার চেপে ধরল। বিয়ে করার বড্ড শখ হয়েছে তোর, তাই না? তোর বিয়ের শখ আজ জীবনের জন্য মেটাবো। সামনে আমার মতো একটা দামড়া মেয়ে থাকতে ভার্সিটিতে কোচি মেয়ে খোঁজা হচ্ছে, তাই না? তো আমি বসে বসে বুড়ি হচ্ছে কার জন্য? তোর শালার জন্য, ইডিয়েট। বিয়ে করার বড্ড শখ হয়েছে তোর, তাই না? তোর বিয়ের শখ আজ জীবনের জন্য মেটাবো। চল বিয়ে করব। কোচি নয়, এই বুড়িকেই তোর বিয়ে করতে হবে। সাদাফের কানে যেন কেউ বোমা বিস্ফোরণ করল। প্রচণ্ড বিস্ময়ে চোখ বড় বড় করে চেয়ে সে নিস্তব্ধতার পানে। নিরু সাদাফের হাত টানে প্রচণ্ড আগ্রহে। আয়, তোর বিয়ের স্বাদ ঘুচাবো আজ। ঘড়িতে সকাল 6টা তখন। কাক ডাকা ভোর যাকে বলে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটি কাক পক্ষীও ডাকছে না আশেপাশে। অদ্ভুত না? নিস্তব্ধতার মনে হচ্ছে বড্ড মাতলামো করে ফেলেছে সে আজ। অজানা উত্তেজনায় বারবার গলা শুকিয়ে আসছে তার। ওসমান ভিলার পরিবেশ এই মুহূর্তে বেশ উত্তপ্ত। নিস্তব্ধতা ও সাদাব ওসমান ভিলার সকলের সামনে দাঁড়িয়ে, মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে। সুজন আর আশা এসেও হাজির হয়েছে। একপাশে সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসা স্বয়ং আদ্রিত নিজেও। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরখ করছে আসামির ন্যায় দুই কপতিকে। লুকোচুরি খেলায় ধরা পড়ে গেছে দুজনে। আমরা দুজনে বিয়ে করতে চাই বাবা। নিস্তব্ধতা দৃঢ়তার সঙ্গে চায় নিস্তব্ধর পানে। নিস্তব্ধ ড্রয়িং রুমে নিস্তব্ধতার হঠাৎ বাক্যলাপে সকলে যেন একটু নড়ে চড়ে বসল। নিস্তব্ধ মেয়ের পানে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, এরপর লম্বা শ্বাস ছেড়ে বলল, কিন্তু এখন তো সেটা সম্ভব নয় মামুনি। দুদিন পর সাফাতের জন্য মেয়ে দেখতে যাব আমরা। পছন্দ হলে ওটাই ফাইনাল। বড্ড দেরি করে ফেলেছো যে মামুনি তুমি। কেন সম্ভব নয় বাবা? মেয়ে দেখতে যাবে, বিয়ে তো হয়নি না। কিন্তু নিরু, তোমার বিয়ে যে আমরা জাওয়াদের সঙ্গে ফাইনাল করে ফেলেছি, তুমি তো জানো সবটা। এবারে তাসফিক কথা বলল। নিস্তব্ধতা যেন আকাশ থেকে পড়ল। আমি জানি মা। অবশ্যই তোমার জানার কথা, যেখানে ভার্সিটির সকলে জানে। এভাবে ব্লেম দিতে পারো না তোমরা আমায়।
আমার উপর জোর করে কিছু চাপাতে পারো না তোমরা। ভার্সিটির সবাই জানে প্রফেসর জাওয়াদের সঙ্গে আমার বিয়ের কথা, অথচ আমি জানি না ব্যাপারটা হাস্যকর নয় কি বাবা মা? একদমই নয়, কারণ সেবার তোমার মা আর আঙ্কেল যখন তোমাদের দুজনের বিবাহ ঠিক করেছিল তোমরা সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছিলে। এখন তো কোনো কাহিনী শুনবো না। নিস্তব্ধতা ভাইয়ের দিকে চাইল করুণ চোখে, তার চোখে আকুতি। নিজে